হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। তো চলো শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রেলের গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলি বিগত পরীক্ষাতে এসেছে। এই কোশ্চেনটি আমি তোমাদের যেটা করাচ্ছি সেটি এসেছে আরআরবি জেই, যে প্রথম স্টেজ যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটা আমি নিয়ে এসেছি। মনোযোগ সহকারে দেখবে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়ে থাকে। তোমরা মনোযোগ সহকারে কিন্তু একটু দেখবে, ঠিক আছে? তো দেখো কি বলেছে, দুটি কল যথাক্রমে 10 মিনিট এবং 15 মিনিটে একটি জলাশয়কে ভর্তি করতে পারে। দুটি কল আছে, একটি 10 মিনিট এবং একটি 20 মিনিটে ভর্তি করতে পারে। প্রথমটি 4 মিনিট খোলার পর বন্ধ করে দেওয়া হলো। প্রথমটি 4 মিনিট পর বন্ধ করে দেওয়া হলো। দ্বিতীয় কলটি জলাশয়টিকে ভর্তি করতে কত সময় লাগবে? দেখবে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে আমি প্রশ্নটা দিয়ে দিয়েছি, মনোযোগ সহকারে দেখে নেবে। দেখো, একটি কল 10 মিনিটে ভরতে পারছে, একটি কল 15 মিনিটে ভরতে পারছে। তাহলে দেখো, এই দুটি যদি টোটাল আমরা বলি যে কি পরিমাণ জল আছে, ধর নাও এটা 30 পরিমাণে আছে। এবার 30টা কোথা থেকে এলাম? দেখো 10 আর 15 এই দুটি লসাগু, এই দুটি কি করলাম? লসাগু করে কত হলো? 30। ঠিক আছে? তো এরপর দেখো, প্রথম কলটার ক্ষমতা কি করে পাবো? এইটার সঙ্গে এটা ভাগ করলে পেয়ে যাও। প্রথম কলটার ক্ষমতা কত? 3, বুঝতে পেরেছ? দ্বিতীয় কলটার ক্ষমতা কত? 2, বুঝতে পেরেছ? 30কে 15 দিয়ে ভাগ করলে 2, বুঝতে পেরেছ? এরপর দেখো, তাহলে প্রথম কলটা কতক্ষণ খোলা ছিল? 4 মিনিট খোলা ছিল। এইটি হচ্ছে ক্ষমতা, অর্থাৎ বলতে পারো 1 মিনিটে এতটা জল ভর্তি করতে পারে। ঠিক আছে, এত একক। তাহলে 4 মিনিটে কত হবে? ইন্টু 4 সমান 12 একক, এতটা জল ভর্তি পারবে। ঠিক আছে? তো তাহলে দেখো, আমার তো মোট ছিল 30, তার থেকে প্রথম কলটা 4 মিনিটে 12 একক জল ভর দিয়েছে। তাহলে আমাদের আর 18 একক জল ভরতে বাকি আছে। এটা বি কলটা, যার ক্ষমতা হচ্ছে 2। তাহলে কি করে পাবো? 18কে এরপর দ্বিতীয় কলটার যে ক্ষমতা সেটা দিয়ে ভাগ করতে গেলে কত সময় লাগবে সেটা পেয়ে যাব। 2 = 18 = 9 মিনিট। বুঝতে পেরেছো? তো দেখো, এই অঙ্কগুলো কিন্তু খুব ইজিলি তোমরা করতে পারবে। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো 1-2 পাতার অঙ্ক হয়ে থাকে। আমরা যখন পড়েছিলাম ক্লাস 9-10-এ এইসব অঙ্কগুলো 1-2 পাতার হয়েছিল, তাই না? তো এগুলো কীভাবে শর্টকাট পদ্ধতিতে করতে হয় সেটা দেখাচ্ছি তোকে। এগুলো তুমি চাইতে গেলে একটু মনে মনেও করতে পারো, জাস্ট একটু ভালো করে প্র্যাকটিসটা করলেই হবে। ঠিক আছে? তো দেখো, নেক্সট প্রশ্ন। একটি বস্তুর বাজার মূল্য 100 টাকা। 100 টাকা বাজার মূল্য, 10% ছাড় দেওয়া হলো। ছাড় দেওয়ার পরে সে কত টাকায় বিক্রি করলে তার বিক্রয় মূল্য হবে 25% আর কি লাভ হয়ে থাকবে। ঠিক আছে? তো কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? দেখো, একশো টাকা ছিল দাম। ঠিক আছে? তো 10% ছাড়, অর্থাৎ 10 টাকা, 100 টাকা 10 টাকা ছাড় দিয়েছে। তাহলে এখন এর দাম কত? 90 টাকায় বিক্রি করা হলো। দেখো, 90 টাকায় বিক্রি করার ফলে, যদি সাপোজ 90 টাকায় বিক্রি করার ফলেও তার কি হয়েছে? 25% লাভ হয়েছে, ইন্টু 100 টাকা 25%, 90 টাকার কত লাভ হবে সেটা বার করছি আমরা। 25 নয় 225, নিচে একটা 225, সরি 225, নিচে একটা 10 বসে গেল, মানে 22.50। এত টাকা তার লাভ হয়েছে। তাহলে সে কত টাকা বিক্রি করবে? যদি এত টাকা তার লাভ হয় তাহলে বিক্রি করবে, এটা তার ক্রয় মূল্য। বুঝতে পারছো? তো তাহলে সরি, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে মানে লাভটা হচ্ছে কত?
এটা ক্রয় মূল্যই হবে, এটা ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হবে কি যুক্ত লাভটা, ক্রয় মূল্য যুক্ত লাভ, অর্থাৎ কি 90 যুক্ত 22.50 কত হবে 112.50 টাকা। 90 টাকায় কত লাভ হচ্ছে, এটা তো বিক্রয় মূল্য, এটা বাজার মূল্য, 100 টাকা বাজার মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য, সেটার উপর 10% ছাড় দিচ্ছে, 10% ছাড় মানে 90, তার 25% বার করলাম, তার 25% কত হলো 22.50 টাকা। তাহলে 22.50 টাকা ওই যেটা বিক্রি করেছে তার সঙ্গে যোগ করেছে, তাহলে সেটা বিক্রয় মূল্যটা, আসল বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম। এটি হচ্ছে বিক্রয় মূল্য। দেখো তারপরে অঙ্কটা দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল দিয়েছে 60 বছর, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2, পুত্রের বয়সটা বের করতে বলেছে। দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। পিতা পুত্রের বর্তমান বয়স, পিতা যুক্ত পুত্র বর্তমান বয়স কত দিয়েছে 60 বছর, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত 5 বছর পরে। তাহলে দেখো পিতা যুক্ত পুত্র, এটা 5 বছর পরে, 5 বছর পরে পিতা যুক্ত পুত্রর বয়স কত হবে 70 বছর। তোমরা বলবে কি করে 70 হলো, দেখো 5 বছর পর কি হবে, পিতারও বয়সটা 5 বছর বাড়বে আর পুত্রেরও বয়সটা 5 বছর বাড়বে, 5 দুজনের বয়সটা কত বাড়ছে 10 বছর, এই জন্য 10 যোগ করে দিয়েছি, বর্তমান থেকে 10 যোগ করে দিয়েছি, তাহলে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সটা পেয়ে গেলাম। এরপর দেখো পিতা ও পুত্রের 5 বছর পরের বয়সের অনুপাত কত দেওয়া আছে 5:2, 5:2, তাহলে ধরে না পিতার বয়স হচ্ছে 5x আর পুত্রের বয়স হচ্ছে 2x, এটি কিন্তু 5 বছর পরের গল্প হচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা পুত্রের মানে পিতা আর পুত্রের যদি যোগ করি তাহলে 5x প্লাস 2x ইকুয়ালস টু 7x, তাহলে পিতা আর পুত্রের বয়স যোগ করতে গেলে 7x হচ্ছে, আবার এইটাই তো হচ্ছে 5 বছর পরে তাদের দুজনের বয়সের সমষ্টি, অর্থাৎ কি 7x = 70, 70/7 ইকুয়ালস টু 10, অর্থাৎ কি দেখো x এর মানটা পেরিয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা পুত্রের মানটা শুধু বার করব, পুরো অঙ্কটা তো করার প্রয়োজন নেই, জাস্ট পুত্রটা চেয়েছে পুত্রটা করব। তাহলে কত হবে পুত্রের 2 × 10 = 20, 10 × 2, পুত্রের বয়সটা বের করেছি 20 বছর, এটা কিন্তু 5 বছর পরে গল্প করছে, বর্তমান চেয়েছে, তাহলে বর্তমান করলে কি করব, এর থেকে 5 বিয়োগ করে দেব, 15 বছর। দেখো তোমরা কিন্তু এটা বোঝার জন্য আমার এত বড় হলো, তোমরা চাইলে না অঙ্কটা মুখোমুখি করতে পারতে খুবই ইজিলি। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো আমি খাতা কলম বোর্ড দোল কিচ্ছু দেখছি না, দেখো মুখে মুখে তোমরা করতে হবে। কী হবে, জাস্ট দেখবে পিতা পুত্রের 5 বছর পরে যে অনুপাতটা দেওয়া আছে কত আছে 5:2, অর্থাৎ পিতার 5 বছর হলে পুত্রের হবে 2 বছর, তাই না? তাহলে এদের দুজনের যদি একটা কমন মানে অনুপাতটা যদি তুলে দিই তাহলে একটা ধ্রুবক গুণ করতে হয়, তোমরা জানো আমরা x ধরে নিয়েছি, তাহলে 5x ইন্টু একটা পিতারটা ধরে নিয়েছে 5x, পুত্রটা ধরে নিয়েছে 2x, তাহলে 5x আর 2x যোগ করলে কত হচ্ছে 7x, অর্থাৎ পিতার বয়স আর পুত্রের বয়স যোগ করলে হচ্ছে 7x, আর এটাই তো দেওয়া আছে 5 বছর পরে পিতার পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 70 বছর, তাহলে 70 বছর সমান 7x, ওখান থেকে x এর মান পেয়ে গেলাম, যে x এর মান পেয়ে গেলাম, x এর মান পেলাম কত 10, 10 এর সাথে তাহলে আমরা পুত্রের বয়স কত 2x, x এর মান 10, তাহলে 2 × x অর্থাৎ 2 × 10 = 20 বছর, পুত্রের বয়স 5 বছর পর হবে 20 বছর, তাহলে বর্তমানে কত হবে 5 বিয়োগ করে দেবো, হয়ে গেল 20 বিযুক্ত 5 ইকুয়ালস টু 15 বছর। এই অঙ্কগুলো তোমরা মুখেরাই করতে পারবে, এখন জাস্ট বোঝার জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি, বাট পরবর্তীকালে কিন্তু এগুলো তোমরা মুখোমুখি করতে পারবে, কোনো বিন্দুমাত্র কোনো প্রবলেম হবে না। দেখো মনোযোগ সহকারে কিন্তু তোমরা দেখবে, যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। দেখো নেক্সট প্রশ্ন,
বলে দিয়েছে কি এবিসি একটি সমকোণী একটা ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যা বলেছে এ হচ্ছে সমকোণ, অর্থাৎ এটা এ হচ্ছে সমকোণ, কোণ সি সমান সমান 30 ডিগ্রি। সি সমান সমান 30 ডিগ্রি। তাহলে বলো তো এই কোণটা কত হবে? জানো এটা 90 ডিগ্রি, সমকোণ মানে 90, এটা 90, এটা 30, তাহলে 120। আর সমস্ত কোণ কত হয়? একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো অর্থাৎ কি 180 থেকে 120 বিয়োগ করতে গেলে 60 ডিগ্রি, অর্থাৎ কোণ বি এর মানটা আমরা কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি পেয়ে গেলাম। আমাকে প্রশ্নে বলেছে কি সেক বি এর মান কত? সেক বি, তাহলে দেখো সেক বি মানে কি? সেক বি মানে কি করে পাও? সেক বি মানে তোমরা জানো সেক হচ্ছে কার অপোজিট? কসের অপোজিট। কস মানে কি? কস 60 মান যত হবে সেটাই হবে তোমার গিয়ে সেক 60 মানটা বোঝ করেই হয়ে যাবে। তাহলে কস 60 যা মান তার উল্টোটা মনে রাখলেই হয়ে যাবে। আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম ত্রিকোণমিতির কিছু অঙ্ক, আমি তোমাদের অনেক আগে করেছি, যদি তোমরা না দেখে থাকো একটু দেখে নেবে, তাহলে সুবিধা হবে। cos 60 মান কত? 2, সরি cos 60 বলছি, cos 60 মান হচ্ছে 1/2, cos 60 মানে 1/2, তার উল্টোটা, অর্থাৎ sec 60 ইকুয়ালস টু কত হয়ে যাবে? 2। দেখো খুব ইজিলি অঙ্ক বেরিয়ে গেল। জাস্ট তোমাদেরকে কিন্তু একটু ত্রিকোণমিতিটা মনোযোগ সহকারে একটু দেখে যেতে হবে, তোমাদের কিন্তু ত্রিকোণমিতির থেকেও এসে থাকে, ঠিক আছে? তো দেখো কি বলেছে, এক্সের কাছে 20টি কয়েন ছিল, 60টি কয়েন ছিল, যার মধ্যে 2টি ছিল ভারতীয় এবং 6টি ছিল আমেরিকান, কতগুলি অন্য কয়েন ছিল? অর্থাৎ কি এক্স বলে কেউ একজন আছে যার কাছে মোট 60টি কয়েন আছে, এক্স বলে কেউ একজন আছে, মোট 60টি কয়েন আছে। এই 60টি কয়েনের মধ্যে 2 হচ্ছে ভারতীয় আর আমেরিকান হচ্ছে কত? 6। বুঝতে পেরেছ? তাহলে দেখো ভারতীয় আর আমেরিকান মিলে মোট তার কত কয়েন আছে? দেখো ভারতীয় আর আমেরিকান মিলে তার কয়েন আছে 2-3 এত। তাহলে দেখো, তাহলে ভারতীয় আর আমেরিকান মিলে কত কয়েন আছে ওইটা বার করছি, এটা তো অংশে বার করলাম, ইন্টু 2/3। তাহলে দেখো 40টি। ভারতীয় আর আমেরিকান মিলে তার কাছে কয়েন আছে 40টি, তাহলে অবশিষ্ট কয়েনটা কি করে পাবো? 60 থেকে 40 বিয়োগ করলে হয়ে যাবে। অবশিষ্ট কয়েনটা পেয়ে গেলাম। চেয়েছে প্রশ্নে কি চেয়েছে? অন্য কয়েন কত আছে সেটি বের করতে বলেছে। দেখো বেরিয়ে গেল। দেখো কি বলেছে এরপরের প্রশ্ন, একটি পাইপ একটি বালতি ভর্তি করতে 4 মিনিট সময় লাগে, ঠিক আছে? তো কিন্তু ওই বালতিতে ফুটো থাকার কারণে 6 মিনিট সময় লাগাচ্ছে, কত সময় বালতিটা পুরোপুরি খালি হয়ে যাবে? অর্থাৎ কি দেখো একটা বালতি ভর্তি করতে কত সময় লাগছে? 4 মিনিট লাগছে, কিন্তু ফুটো থাকার জন্য কত লাগছে? 6 মিনিট। তাহলে দেখো তো একটু আগে বললাম টোটাল কত জল হবে সেটা বার করে, মানে বালতিতে মোট পরিমাণটা কত? 6 লসাগু কত? 12 ইউনিট, অর্থাৎ 12। দেখো প্রথমটাতে এর ক্ষমতা কত? অর্থাৎ যেটাতে জল ভরছে মানে পাইপের ক্ষমতা কত? 3। কিন্তু যেহেতু ফুটো আছে, ফুটো থাকার ফলে ওর ক্ষমতা কত হয়ে গেল? 2। ফুটো থাকার ফলে ক্ষমতা হয়ে গেল 2। তাহলে দেখো এরপর দেখো ফুটোটার ক্ষমতা কত? 3 থেকে এই 2 বিয়োগ করতে গেলে ফুটোটার ক্ষমতা পেয়ে যাব, কারণ এটা তো হচ্ছে পাইপটার ক্ষমতা, আর ফুটোটা থাকার জন্য ভর্তি হচ্ছে 2 এককে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি ফুটোটা পেয়ে যাব কত? 1 একক ক্ষমতার সাথে সে কি করবে? জলটাকে বের করবে।
তাহলে ফুটোটার জন্য 1 একক ক্ষমতার সাথে বের করবে, তাহলে 12 এককের জন্য কত সময় লাগবে? 12/1 = 12 মিনিট। খুবই সোজা। জাস্ট একটু মনোযোগ সহকারে তোমরা কিন্তু দেখলে এইসব অঙ্কগুলা জাস্ট সেকেন্ডের মুহূর্তে তোমরা করতে পারবে, মুখোমুখি করতে পারবে যদি একটু ভালো করে দেখো। তো দেখো নেক্সট প্রশ্ন। একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 17 সেমি। একটি আয়তক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 17 সেমি এবং প্রস্থ দেওয়া আছে 8 সেমি। ক্ষেত্রফল বার করতে বলেছে। এই হচ্ছে একটি আয়তক্ষেত্র, কর্ণ দেওয়া আছে 17, প্রস্থ দেওয়া আছে 8 সেমি। কি বার করতে বলেছে? ক্ষেত্রফল বার করতে বলেছে। দেখো ক্ষেত্রফল বার করার জন্য কি করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো দেখো আমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এখানে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া নেই, তাহলে সবচেয়ে আগে আমাদেরকে কি বের করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে। সাপোজ তোমরা যদি এটাকে একটা ত্রিভুজ ধরো, BCD যদি একটা ত্রিভুজ ধরো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির মানটা বের করছি, BC সমান কি পাবো? BD তার স্কোয়ার মাইনাস CD তার স্কোয়ার তার রুট। এবার তোমরা বলবে কি করে এটা পেলাম? পিথাগোরাস উপপাদ্য, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে আমরা যেহেতু ভূমি বার করছি, ভূমি সমান কি? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তার রুট। বুঝতে পেরেছো তো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ওই সূত্র অনুসারে করেছি। তাহলে দেখো এখান থেকে করতে গেলে কত হবে? 17 তার স্কোয়ার মাইনাস 8 তার স্কোয়ার। 17 স্কোয়ার কত হয়? 289 মাইনাস 64 তার স্কোয়ার। বিয়োগ করলে কত হবে বলো? 5 2 দেখো কত বেরিয়ে গেল? 15। তাহলে দৈর্ঘ্যের মানটা বেরিয়ে গেল আমাদের কত? 15। দৈর্ঘ্য যে 15 বেরিয়ে গেল, ক্ষেত্রফল কি করে পাবো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণ করলে পেয়ে যাব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ কি? 15 × 8। 15কে 8 দিয়ে গুণ করলে কত হবে বলো? 120। যেহেতু এককটা সেমি ছিল, এই জন্য কি হয়ে যাবে? এককটা সেমি স্কোয়ার। দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এসেছে, এই জন্যে আমি তোমাদের এগুলো করাচ্ছি, খুবই ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলাই রিপিট করবে, হয়তো মানগুলো চেঞ্জ করবে, নিয়মটা একই থাকবে, এইটুকু মাথায় রাখো। ধরনগুলো প্রায় একই থাকে, রেলের প্রত্যেকটা পরীক্ষাতে এটাই কিন্তু হয়, ধরনগুলি একই থাকে, মানগুলো একটু চেঞ্জ করে দেয়, ফরম্যাটটা প্রায় অনেকটা একই থাকে। দেখো নেক্সট প্রশ্ন। 2 বছরের জন্য একটি নির্দিষ্ট মূল্য রাশি 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বিনিময় করলে 420 টাকা সুদ হয়। একই মূল্য রাশি একই সময়ের জন্য বিনিয়োগ করলে সরল সুদ কত হবে? অর্থাৎ কি কি দেওয়া আছে আমাকে সেটি আগে লিখতে হবে। দেখো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি কি দেওয়া আছে, সেটা আগে লিখো। সময় ব্র্যাকেটে T সমান কত? 2 বছর। সুদের হার %। আর কি দেওয়া আছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। $420 টাকা। তাহলে দেখো সরল সুদ বের করার জন্য আমাকে কি চাই? সরল সুদের সূত্র কি? PR/T/100। P মানে আসল, R মানে সুদের হার, T মানে সময়, আর নিচে 100। তাহলে দেখো আমার সরল সুদের জন্য আমাদের সব জানা আছে, কি জানা নেই? শুধু আসলটা জানা নেই। তাহলে প্রথম চক্রবৃদ্ধি সুদ অনুসারে আমাকে সব জায়গায় আসলটা বের করতে হবে। তোমরা কি বলবে যে অঙ্কটা একটু বড় হবে? কোনো বড় হবে না, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু তোমরা মুখে মুখে করতে পারবে, খুবই ইজিলি করতে পারবে। দেখো চক্রবৃদ্ধি সুদ সূত্র কি? P × 1 + R/100⁴ এটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তার সঙ্গে আমরা যদি আসলটা বিয়োগ করে দিই তাহলে আমরা সুদটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে P × R এর মান 10/100, N এর মান 2, 0 0 কেটে গেল একটা,
দেখো এটা যোগ করলে 10 কে 10 আর একে 1, 11/10 তার স্কোয়ার মাইনাস পি সমান সমান কত হবে? এটা 121 পি বাই 100 মাইনাস পি। বুঝতে পেরেছো তো? জাস্ট বর্গ করে দিয়েছি। দেখো এটা বিয়োগ করলে কি হবে? 121 পি মাইনাস 100 পি ডিভাইডেড বাই 100। এটা দেখো বিয়োগ করলে কত হবে? 21 পি বাই 100। এটা আমাদের বেরিয়ে গেল। এটা আমাদের কি বেরোলো? সুদটা। আবার দেখো প্রশ্নে সুদ দেওয়া আছে। কি দেওয়া আছে প্রশ্নে? সুদ কত দেওয়া আছে? সুদ সমান সমান কত দেওয়া আছে? 420। তাহলে কি আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 21 পি বাই 100 সমান সমান 420। পি এর মান কি করে পাবো? 420 ইন্টু 100 ডিভাইডেড বাই 21। 21202000। দেখো আমরা আসলটা পেয়ে গেলাম। আসল কত পেয়ে গেলাম? আসল পেয়ে গেলাম 2000। এরপর কি করব? 2000 আমরা সূত্র একটু আগে তো বললাম, সরল সুদ বের করার জন্য সূত্র কি? PRT বাই 100। পি মানে হচ্ছে কত? 2000 ইন্টু টি। টি মানে হচ্ছে 2, আর মানে হচ্ছে 100, সরি আর মানে হচ্ছে 10%, 10 আর নিচে 100। এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 2 দুগুণে 4, 0 0। তাহলে কি 2 বছরে আমাদের সরল সুদ বেরিয়ে গেল কত? 400 টাকা। দেখতে পাচ্ছ 400 টাকা। তাহলে দেখো খুবই ইজিলি আমি তোমাদের আজকে কিছু অঙ্ক করালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে। কিছু প্রবলেম থাকলে বা ডাউট থাকলে অবশ্যই আমি কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বলবে। আর আমি তোমাদের পরবর্তীকালে আরও নতুন নতুন অনেক কিছু নিয়ে আসবো। যেহেতু সামনে আমাদের রেলের গ্রুপ ডি আছে, এনটিপিসি আছে, এইসব পরীক্ষাগুলোর জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এইসব প্রশ্নগুলোই কিন্তু রিপিট করে। এইসব প্রশ্ন বলতে কি, হয়তো সংখ্যা চেঞ্জ করে দিল, ধরনটা প্রায় বলতে পারো 90% তোমরা কমন পাবে যদি একটু মনোযোগ সহকারে কিন্তু প্র্যাকটিসটা চালিয়ে যাও। তো ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।